সবাই হাত চালিয়ে কাজ করো। তোমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমি মালিকের সাথে কথা বলবো। কাজ করো। তোমরা ওদিকটা দেখো, ওদিকে যাও। এই তোর নামে এত বিচার আসে কেন? এত বিচার আসে কেন? হারামজাদা, এই বয়সে আমার মান সম্মান খাইতে বসস? আজ তোরে আমি শেষ করে ফেলাম, শেষ করে ফেলাম। যা মারবো না। ও হারামজাদা, কেন কেন তুই মসজিদের দান বাক্সের টাকা চুরি করছস? আঙ্গুরি চাষে আচার নষ্ট করছস কেন? চালুর মায়ের গায়ে হাত তুলছস কেন? কেন তুলছস? কেন তুলছস? কেন তুলছস? ভয় লাগে, আপনি মাইরেন না। তুমি ভাইয়াকে আর বেরো না। সাথী, আজ তোরে শেষবারের মধ্যে কয়ে দিতেছি, তোর নামে যদি আর কোন নালিশ আমার কানে আসে, তোরে আমি জানি শেষ করে ফেলামু। কথাটা মনে রাখিস। সবুজ, সবুজ রে, তুই কেন এমন দুষ্টুমি করস বাবা? তোর বাবা যে খুব রাগী, তুই জানিস না? নে বাবা, খায় নেই। না, আমি খাবো না। খাবি না কেন? যে মার খেয়েছি তাতেই আমার পেট ভরে গেছে। আমি এ ঘরে আর কিচ্ছু খাবো না। ভাইয়া, তুমি না খেলে যে আমারও খাওয়া হবে না। তোমাকে ছাড়া আমি কি একদিনও খেয়েছি? তুমি খাইয়ে না দিলে আমার যে পেটে ভাত হজম হয় না ভাইয়া। সাথে বসো ভাইয়া, নাও খাও। নাও। তুই আমরা একটা চাকরি খুঁজে দে, নাহলে কিন্তু ঢাকায় যাবো। হ্যাঁ, আমার ভাইকে মেরে ফেলেছে। ভাই, ভাই কত রক্ত! এই খাড়া, পালাবি না। তোরা জানে মারে ফেলাবো, জানে মারে ফেলাবো তোরে। খাড়া, একদম পালাবি না। তোরা ধরে রাখতে মারে ফেলাবো। খাড়া, তোর নামে যদি আর কোন নালিশ আমার কানে আসে, তোরে আমি জানি শেষ করে ফেলামু।
মায়ের বুকে আয় বাবা, একবার বুকে ফিরায়। চুপ করো আলিয়া, চুপ করো। তোমার না কতবার বারণ করছি যে সন্তান হারাইয়া গেছে তার জন্য কান্দে কান্দে নিজের শেষ করে দিও না। ওগো, আমি যে মা, ওরে যে আমি গর্ভে ধরছি, ও যে আমার নারী চিরন্তন, বলতে চাইলে কি ভোলা যায়? জানি সন্তান যে ভুলে যেতে বাবা মায়ের কষ্ট হয়, তবু তবু তোমারে ভুলতে হইব। যেমন করে আমি বুকে পাথর চাপা দিয়ে রাখছি। শান্ত হও আলিয়া, শান্ত হও। জানি না আজ আমার সবুজ কোথায় আছে, কেমন আছে, আল্লাহ জানে, আল্লাহ জানে। बेटा অফিসার, এরা আবার ট্যাক্সি হাইজ্যাক করছিল। ওদেরকে হ্যান্ডকাপ লাগাও। আপনি একবার থানায় আসবেন। ঠিক আছে, আসি। ওগো, তুমি যেখানে যা কিছু রেখে গেছো সবই অক্ষত আছে, শুধু শুধু তুমি নেই। আজ 20টি বছর হতে চললো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমার স্মৃতি নিয়ে এই সংসারে আজও আমি বেঁচে আছি। জানো, আমাদের খোকা না শিক্ষায় দীক্ষায় বুদ্ধিতে অনেক বড় হয়েছে, ঠিক তোমার মতো। তুমি তোমার খোকার জন্য দোয়া করো। বেগম সাহেবা, খালু জানাইছে। ওকে বসতে বল, আমি আসছি। জি আচ্ছা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বসো আকরাম। আপা, কিছু কাগজে সই করতে হবে। দাও। তা বলো, আমাদের শিপমেন্ট কবে হচ্ছে? এই 2-1 দিনের মধ্যেই। ভালো। আকরাম, জি আপা। ইদানিং বিভিন্ন পত্র পত্রিকায় চোখ রাখলে দেখা যায় দামি কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্টের সাথে অবৈধভাবে হেরোইন, গাঁজা, চরস, আফিম, ফেন্সিডিল বিদেশে পাচার করছে। আমাদের শিপমেন্টের সময় চোখ কান খোলা রেখো। আপনি নিশ্চিন্তে আমার উপর ভরসা রাখতে পারেন আপা। আকরাম, তুমি শুধু আমার কোম্পানির ম্যানেজারই নও, আমার ছোট বোনের স্বামীও। দুর্ভাগ্য, আমার ছোট বোন আজ বেঁচে নেই। তারপরও তোমাদেরকে আমার কাছে রেখেছি। তোমার মেয়ে প্রিয়াকে পুত্রবধূ করব বলে কথাও দিয়েছি। সে আপনার মেহেরবানি আপা। দোয়া করবেন আমার জীবন দিয়েও যেন আপনার মান মর্যাদা রক্ষা করতে পারি। আসি আপা। এসো। না না, তোর ইজ্জতের উপরে না, ওরা আমার কলিজায় হাত দিয়েছে। তুই কিচ্ছু ভাবিস না মা, আমি ওদের দেখে নেবো। তুই এখন ভেতরে যা। ঠিক আছে ড্যাড। জি বাবা। গুলজার, কার এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দেয়? আমি দিয়েছি বাবা। তুই? কিন্তু কেন? হ্যাঁ, আমি প্রিয়াকে দিয়ে আমি অমরকে পরীক্ষা করছিলাম। দ্যাটস এ গুড আইডিয়া। তা রেজাল্ট কি পেলি? প্রিয়ার প্রতি অমরের আন্তরিকতার অভাব নেই। মনে হয় আমাদের মিশন সাকসেস হবে বাবা।
100% হবে। হ্যালো, হ্যাঁ বলুন শফিক সাহেব। আমি তো শ্রমিকদের বেতন ভাতা প্রতি মাসে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে শ্রমিকরা কাজ করবে না কেন? ম্যাডাম, শ্রমিকরা কিছু নতুন দাবি উত্থাপন করেছে। আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু কোনোভাবেই ওদের ম্যানেজ করতে পারছি না। যে করে হোক সবাইকে ম্যানেজ করুন। কানাডা শিপমেন্টের আর মাত্র 15 দিন বাকি। আমি এখন শ্রমিকদের কোনো দাবি দেওয়ার কথা শুনতে চাই না। আপনি সব ব্যবস্থা করুন। ওকে ম্যাডাম, আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আপনি একবার আসার চেষ্টা করবেন। দেখি চেষ্টা করব। মা, অমর, অমর, আর কতদিন পেছনে পড়ে থাকবি বাবা? এবার সংসারের দায় দায়িত্ব বুঝে নি, আমাকে রেহাই দে। মা, দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হবে। তখন তোমার স্নেহের আঁচল আমার কাছ থেকে দূরে সরে যান। পাগল, ওরে পাগল ছেলে, আমার এখন বয়স হয়েছে না, সেই শক্তি কি আর আছে? ব্যবসা দেখাশোনা করা, বাগানে দৌড়াদৌড়ি করা, এই মাত্র জানতে পারলাম বাগানে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা মা? শ্রমিক অসন্তোষ। ওরা নতুন করে দাবি দেওয়া উত্থাপন করেছে। মা, তুমি কোনো চিন্তা করো না, শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করবো আমি। তুই তুই তাহলে বাগানে যাবি? হ্যাঁ মা, নিশ্চয়ই যাব, অবশ্যই যাব। মা, আরে ছোট সাহেব, কি করেছো তোমরা? ছোট সাহেব, চলুন আমার সাথে, আসুন আসুন। সাথী, তোমার জন্য ছোট সাহেব মাই খাইছে, এই কারণে আজ আমাকে চাকরিও চলে যাইতে পারে। হ্যাঁ, চাকরি চলে গেলে পোলা মেয়ালে খামুকে। এটা সাথীর কি দোষ? মালিকের গাড়ি তো সাথীরে ধাক্কা দিল। আরে দোষগুণ বিচারের সময় এখন নয়। সাথী, একমাত্র তুই পারিস আমাদের সবাইকে বাঁচাতে। কেমন করে? সাথী, তুই মালিকের কাছে গিয়ে ক্ষমা চা। ক্ষমা? উঠবেন না ছোট সাহেব, আপনি যে অসুস্থ। তোমার মধুর হাতের স্পর্শে আমি সুস্থ হয়ে গেছি। তোমার ছায়া থেকে কেন এত মায়া লাগে? খোদা যেন তোমাকে নিজ হাতে করে আমার জন্য পাঠিয়েছেন। তোমাকে পেলে এই পৃথিবীতে আমি আর কিছুই চাই না। অমন করে কি দেখছেন ছোট সাহেব? হ্যাঁ, তো তোমাকে। ও হ্যাঁ, তুমি তো আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তাই না?
আজকের দুর্ঘটনার জন্য আমি নিজেই দায়ী। মিছিমিছি তুমি কেন ক্ষমা চাইবে? আমার জন্য ওরা আপনাকে... না না, ওসব আমি ভুলে গেছি। ওদের জন্য তো আমি আমার রত্নকে খুঁজে পেয়েছি। রত্ন? হ্যাঁ হ্যাঁ, আমার অমূল্য রত্ন। তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। কি হলো? শোনো, হ্যাঁ শফিক সাহেব, আমি শ্রমিকদের সাথে কথা বলেছি। ওদের দাবি দেওয়া অমূলক নয়। চাকরি করে বেতন ভাতা পেয়েও যদি বউ ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খায়, তাহলে ওদের চাকরি করার দরকার কি? আপনি মালিক, শ্রমিকদের দাবির প্রতি আপনি যথেষ্ট যত্নবান। আপনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে চূড়ান্ত। ঠিক আছে, আমি ভেবেচিন্তে আপনাকে বলবো। জি ছোট সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট সাহেব, আপনি এই অবস্থায়? কি হয়েছে ছোট সাহেব? আমার সর্বনাশ হয়ে গেছে সাথী। এ কি করছেন ছোট সাহেব? কেউ দেখে ফেলবে। আমার আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার কি হবে সাথী? আমি যে পাগল হয়ে যাব। ছোট সাহেব, আমাকে ছাড়ুন। তুমি আমাকে পাগল করে দিয়েছো। কেউ দেখে ফেললে লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না। সাথী, কিরে সাথী, গরু গোসল দিচ্ছিস? হ্যাঁ। কিরে সাথী, আজ খেলতে যাবি না? হ্যাঁ। চল চল, উঠুন উঠুন ছোট সাহেব। হায় আল্লাহ, ছোট সাহেব!
বসে না মন কোনো কাজে ছুটে পাগল পারা এই যৌবনটা পাগলা চলে না গাম ছাড়া তোমার দেহে তো মধু করে উসনাইয়া আমি তোমার রূপ দেখিয়া যাইতে মাতাল হইয়া তোমার দেহে তো মধু করে উসনাইয়া আমি তোমার রূপ দেখিয়া যাইতে মাতাল হইয়া তোরে বোঝে তোমার শিকল আমি তোমার প্রেমের পাগল তোমার মাঝে থাকবো মিশে হয়ে আপন হারা এই যৌবনটা পাগলা চলে লাগাম ছাড়া আরে বসে না মন কোনো কাজে ছুটে পাগল পারা এই যৌবনটা পাগলা চলে লাগাম ছাড়া আরে বসে না মন কোনো কাজে ছোটে পাগল পারা এই যৌবনটা পাগলা চলে লাগাম ছাড়া ছাড়ুন ছোট সাহেব ছাড়ুন এই নাও খাও শুয়ে পড়ো। সবুজ তুই আমার জন্য আর কত করবি বাবা? এ কথা বলছো কেন বাবা? তুমি না খেয়ে আমাকে খাইয়েছ, আমাকে লেখাপড়া করিয়েছ, আমাকে বড় করে পুলিশ অফিসার বানিয়েছ। পাগল ছেলে বলে কি শুধু আমার সেবা যত্নই করবে? তোকে কতবার বলেছি তোর বাবা মায়ের কাছে ফিরে যা, কেন তুই যাস না? আমি চলে গেলে তোমার কে দেখবে? তাছাড়া আজ আমার মনে পড়ে বাবার সেই রাগান্বিত মুখ। ছোটবেলায় খেলতে গিয়ে একটা লোকের মাথা ফাটিয়েছিলাম, জানি না সে লোকটা বেঁচে আছে না মরে গেছে। সেই ভয়, সেই যন্ত্রণা আজও আমাকে তাড়া করে। শুধু কষ্ট পাই ছোট বোনটার কথা ভেবে। জানি না সাথে এখন কেমন আছে, কোথায় আছে। ছোট সাহেব আপনি? হ্যাঁ আমি। গত দুদিন তুমি বাংলোতে গেলে না যে? জি মানে আজ তুমি বাংলোতে আসবে, তোমার সাথে আমার অনেক কথা আছে। এসো কিন্তু। সাথী, ছোট সাহেব তোকে কি বলে গেল রে? ডুবি ডুবি জল খাচ্ছিস না তো? দেখ, বাজে কথা বলবি না কিন্তু। তোমার সাথে ছোট সাহেবের লগে? না না না, তুই ভুল দেখছস, মিথ্যা কইতাছস। আমার সাথে আমার ছাড়া অন্য কারো হইতে পারে না। যদি তোর কথা সত্য হয়, এই ছোট সাহেবরে আমি দুনিয়া থেকে সর্ব সাথী, তুমি তো তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো, হেসে খেলে বেড়াচ্ছ। আর আমি যে তোমার পথ চেয়ে ছটফট করি, তুমি কি তা বুঝতে পারো না সাথী? কথা বলো সাথী। এই জীবনে আমি যা চেয়েছি তার দ্বিগুণ পেয়েছি। আজ আমি তোমার কাছে বড় অসহায়। বিশ্বাস করো সাথী, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি। দোহাই ছোট সাহেব, আমাকে যেতে দিন। কেউ যদি দেখে ফেলে আমার খুব বিপদ হবে। সাথী, সাথী, যেও না সাথী, আমার কথা জবাব দাও। জবাব? আরে জবাব ও কি দিব? জবাব তো দিব আমি।
সাথী ছোট সাহেবের লগে পীড়িত কইরা কলঙ্ক রটাই আমার মায়ের নামে মিশা কথা কইলে আমি তোর জিব্বা ছিঁড়া ফেলাবো। তুমি কয়জনের জিব্বা ছিড়বা চাচা? ঘটনা সত্য হইলে তোমার বিচার কি হইব কও? চাচা, তোমার মায়ের কুকীর্তি আমি নিজের চোখে দেখছি। শুধু কি তাই? আমি বাধা দিছিলাম বলে ছোট সাহেব আমার গায়ে হাত তুলছে। তুমি যদি এর বিচার না করো তাহলে কেমন করে এর বিচার করতে হয় তা আমার ভালো করে জানা আছে। কথাটা মনে রাখো। আয় আয়। আপনি ওর কথা বিশ্বাস করেন না, আমার সাথে অমন কাজ করতেই পারে না। তুমি চুপ করো। দাঁড়া সাথী। ছোট সাহেব বেনিয়া তোর নামে যা শুনলাম তাকে সত্য? কিরে কথা কস না কেন? শোন সাথী, গরিবের ঘরে জন্ম নিয়া মাটিতে খাড়াইয়া আসমানে চাঁদ ধরতে চাইলে চাঁদ ধরা যায় না, তেমনি ছোট সাহেবের প্রতি আশা কইরা নিজের সর্বনাশ ডাকে আনিস না। এমনিতে সবুজ রে হারাইয়া শত দুঃখের মাঝে তরে লইয়া বাইচে আসি। তোর যদি কিছু হয় রে মা, আমাকে মরণ ছাড়া আর কোনো পথ থাকবো না রে মা। আমাকে আর কোনো পথ থাকবো না, আমাকে আর কোনো পথ থাকবো না। মা, সাথী, মা, আমাকে কি কইব? কি জানি? কি লেগে রাখছে আল্লাহ জানে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। ছোট সাহেব তোমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিয়েছে। এখন তিনি তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। তোমরা সবাই জেনে খুশি হবে যে এখানকার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের নামে আমি দলিল করে দিয়েছি। আজ থেকে তোমরা সবাই মালিক। তবে আমার একটা শর্ত আছে, এই সম্পদ তোমরা কেউ বিক্রি করতে পারবে না। মূলধন ঠিক রেখে শুধুমাত্র লভ্যাংশের টাকা তোমরা ভাগ করে নেবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। বুঝতে পারছি ছোট সাহেব, বুঝতে পারছি। এই তোমরা কি বলো? ছোট সাহেব মানুষ না, ফেরেশতা। আল্লাহ আপনারে পদ্ম ছায়া দিয়ে রাখুক। ছোট সাহেব, আপনি আমাকে লাগে এত কিছু করলেন, আমাকে কাছে আপনার কি কিছু চাওয়ার নাই? বলুন ছোট সাহেব, আপনি কি চান? আমি যা চাই তোমরা কি তা দিতে পারবে? আমি সাথীকে বিয়ে করতে চাই। খুবই আনন্দের কথা ছোট সাহেব। আমরা সবাই মিলা সাথীরে আপনার হাতে তুইলা দেবো। তাহলে আজ আমি বিয়ের আয়োজন করি। ওনার কি হয়েছে? কি আর হইব, গরিব হইয়া মৌলিকের বোলারে বিয়া করছিল, তাই তার আজ এই পরিণতি হইছে। না, এ বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি করবি? আপনি কি করছেন ছোট সাহেব? আপনি শান্ত হন ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, সবকিছু ভেঙে করে দেবো। ছোট সাহেব,
সাথীকে সারা জীবন চাই না, চাই না। আমি সাথীকে ছাড়া বাঁচবো না, বাঁচতে চাই না, আমি সাথীকে ছাড়া বাঁচতে চাই না। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব, তোদের না নিষেধ করেছি ওই ছোট সাহেবের কথা আমার সামনে উচ্চারণ করবি না? কেন করব না? তুই নিজেকে কি ভাবছিস? তোরা তো কিসের অহংকার? ছোট সাহেবের পাশে দাঁড়ানোর মতো কি যোগ্যতা আছে তোর? হ্যাঁ, আমার যোগ্যতা নেই বলেই তো আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তুই জানিস না সুখী, বড় লোকদের ভালোবাসা এক ধরনের বিলাসিতা। ক্ষণিকের মোহ কেটে গেলে সেই পবিত্র ভালোবাসাকে গলা টিপে হত্যা করে। আমি জেনে শুনে এত বড় ভুল করতে পারবো না। না সাথী, না, তুই মানুষ চিনতে ভুল করেছিস। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আমাদের ছোট সাহেব অন্য সব বড় লোকদের মতো নয়। সে সহজ সরল নিষ্পাপ একজন খাঁটি মানুষ। সখী, আমি বুঝতে পারছি না তুই ছোট সাহেবের হয়ে ওকালতি করছিস কিসের লোভে? লোভের কথা বলছিস? আরে, যার মহৎ গুণ ভালোবাসার দান আমি নিজের চোখে দেখেছি, সেই মানুষটি আজ তোর জন্য মরতে বসেছে। কি হয়েছে ছোট সাহেবের? তোর ভালোবাসার কাছে অপমানিত হয়ে ছোট সাহেব নিজেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সাথী রে, এখন তুই পারিস ছোট সাহেবকে বাঁচাতে। যা সাথী, যা। আমার বিশ্বাস তোর ভালোবাসা পেলে ছোট সাহেব নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন। সাথী, তোমার চোখে পানি? সাথী, কেন কেন তুমি তোমার এত বড় ক্ষতি করলে? কেন আমার মতো একটা হৃদয়হীনা মেয়েকে তুমি পাগলের মতো ভালোবাসতে গেলে? সাথী, তোমার জন্য এই পোড়া কপাল থেকে সামান্য রক্তই ঝরিয়েছি। প্রয়োজনে তোমার জন্য এই দেহের সমস্ত রক্ত ঝরিয়ে আমার জীবন দিত আমি দ্বিধা করতাম না। সাথী, আমার সাথী, আমার সাথী, তুমি আমার আমার আমার। সখী, পুজো দিয়ে ঠাকুরের কাছে কি প্রার্থনা করলি? তোর জন্য ঠাকুরের পায়ে পুজো দিয়ে বললাম, ঠাকুর আমার সই সাথীকে তুমি সুখী করো, ওর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। কিরে, শুভ কাজকে দেরি করতে হয়? যা, বলতে পারবো না, আমার লজ্জা করে। মাশাআল্লাহ, বাহ, কি সুন্দর। পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার কাছে। তুমি আমার জীবন কানায় কানায় ভরে দিয়েছো। সাথী, এমনি করে সারাটা জীবন আমাকে তুমি তোমার বুকের মাঝে ধরে রেখো। সাথী,
সাথী, যদি কোনোদিন তুমি আমায় ভুল বোঝো, তাহলে এই জীবন আমি রাখবো না। আল্লাহ সাক্ষী, জেনে রেখো সাথী, যদি কোনোদিন তোমায় আমি ভুল বুঝি, সেদিন আমি আর মানুষ থাকবো না। অমর, হ্যাঁ সাথী, সাথী, আমার সাথী। হ্যালো, কে? গাঙ্গু? মেম সাহেব, চা বাগানের দারোয়ান কোরবানের মাইয়া সাথীরে আপনার পোলায় বিয়া করছে। হ্যাঁ? সর্বনাশ, অসম্ভব, তা কিছুতেই হতে পারে না। মেম সাহেব, আমি আপনার নেমক খাই, তাই সত্য কথাটা আপনারে জানাইলাম। আমার অমর এত নিচে নেমে গেছে, আমার মান সম্মান বংশ আভিজাত্যের মুখে এত বড় কলঙ্ক লেপে দিল। অমর বাবাজি কি করেছে আপা? অমর অমর একটা নিচু ঘরের মেয়েকে বিয়ে করেছে। কি বলছেন আপা? তাহলে আমার পিয়ার কি হবে? ভেবো না আকরাম, এক্ষুনি অমরকে ফোন করে বলে দাও জরুরি ঢাকায় চলে আসতে। বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি দেখছি। ওঠো প্লিজ সাথী, অবুঝ হইও না। মা খুব অসুস্থ। এই সময় মায়ের পাশে না থাকলে সন্তান হিসেবে আমি ছোট হয়ে যাব। হ্যাঁ মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। বেআইন সাহেবের অসুখ এই সময় যেমন তোর খুব দরকার। দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলে সাথীকে আমি ঘটা করে ঘরে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ, দোয়া করি বেআইন সাহেবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সাথী, তুমি এমন করে ভেঙে পড়লে আমি যে যেতে পারবো না। ঠিক আছে, আমি তোমার আশে পথে থাকবো। আসি। সাথী, অবুঝ হইস না, একটু ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর। ভেঙে পড়িস না সই, ছোট সাহেব অবশ্যই ফিরে আসবে। মা, মা, মা গো, কথা বলো মা, মা কথা বলো। ডাক্তার সাহেব বলুন, বলুন আমার মায়ের কি হয়েছে? অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে ওনার হার্ট স্ট্রোক হয়েছে। ভয়ের কারণ নেই, কোনো চিন্তা করো, বিপদ কেটে গেছে। মা, মা গো, এখন ওনাকে ফুল রেস্টে রাখতে হবে, কিন্তু সাবধান, কোনো ক্রমেই কোনো বিষয়ে ওনাকে উত্তেজিত করা যাবে না, তাহলে ওনাকে বাঁচাতে পারবো না। আচ্ছা, চলি। মা, মা গো, তোমাকে আমি আর কোনো কিছু করতে দেব না মা। আমি তোমাকে হারাতে পারবো না মা, হারাতে পারবো না। ঠিক বলেছো বাবাজি, মায়ের মতো অমূল্য রত্ন সংসারের কি আছে। আমি যাই বাবাজি, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ডাইয়ারে ডা, রে ডা, ডাইয়ারে ডা। ওই অমর শালারে আমি এমন কামড় দিমু ও জানে বাঁচবো না। আরে ওই বেটা, চুপ যা, খালি ডাইয়ারেডা। মাথা ঠান্ডা কর, কৌশলের পথ ধর, সবকিছু গায়ের জোরে হয় না। হ্যাঁ, আমি গায়ে জোরে করুম। আমাকে সারা জীবনের মিশন ওই ইম্পসিবল করে দিছে। আমার বোনের কপাল পুড়ছে, আমি ওর বাঁচতে দিব না বাবা। হুজুগের মাথায় বিয়ে করেছে, আবার সময় হলে ছেড়েও দেবে। কেমন করে বাবা? আরে বেটা ডাইয়া,
বোকা ছেলে, এদিকে আয়। আকাশ, অমর কোথায়? ছোট সাহেব অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। মা, মা, তোমাকে একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না। আমিও তোকে কিছু বলতে চাই বাবা। বলো মা। অমর, আমার শরীরের যে অবস্থা, তাতে আমি ঠিক ভরসা করতে পারছি না, কখন যে কি হয়ে যায়। তাই বলছিলাম, প্রিয়ার সাথে যদি তোর বিয়েটা দিয়ে যেতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম বাবা, মরেও শান্তি পেতাম। কি বলছো মা? প্রিয়া আমার বোন, তাকে আমি বিয়ে করবো কেন? তাছাড়া আমি তো বিয়ে করেছি। বিয়ে করেছিস? কে সে? কোথায় তার নবজাতি? তার অত বড় পরিচয় নেই মা, তবে আমি যাকে বউ বলে গ্রহণ করেছি সে কোরবান চাচার মেয়ে সাথী। অমর, চুপ কর। যে কথা একবার উচ্চারণ করেছিস সে কথা মুখে আনো। মা, তুই চৌধুরী বংশের একমাত্র প্রদীপ, আর তুই কিনা নেমেছিস ময়লা কাগজ কুড়োতে ডাস্টবিনে। বাপ দাদার নামের উপর তুই কলঙ্ক দিলে কোন সাহসে? একটা দারোয়ানের মেয়েকে তুই বিয়ে করেছিস। সাথীর ভালোবাসায় আমাকে সাহস জুগিয়েছে। অমর, ভুলে যাস নে, পায়ের জুতো যত দামি হোক সেটা পায়েই মানায়, ভুলেও কেউ সেটা মাথায় রাখে না। তুমিও ভুলে গেছো মা, মানুষের জন্ম যেখানে হোক তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ এবং সে আল্লাহর সৃষ্টি। সেই মানুষকে নিচু করে দেখার তোমার কোনো অধিকার নেই। বাজে বকিস না অমর, ধনী গরিবের ব্যবধান তারই সৃষ্টি, আর সেই সৃষ্টির মানুষের দোহাই দিয়ে আমার বংশ মর্যাদা থেকে আমাকে এক চুলো নাড়াতে পারবি না। আমি তোর এই সম্পর্ক কোনো দিনই মেনে নেব না। তুমিও শুনে রাখো মা, আমার জীবন থাকতে তোমার নিষ্ঠুর বংশ মর্যাদা আর অহংকারের ছুরির নিচে আমি আমার সাথীকে বলি হতে দেব না। তুমি এই সম্পর্ক মেনে নাও আর না নাও, আমি আমার সাথীকে ঘরে তুলে আনবই। অমর, এই যদি তোর শেষ কথা হয়ে থাকে, তাহলে আমিও খুদার নামে শপথ করে বলছি, ওই দারোয়ানের মেয়ে আমার লাশের উপর দিয়ে এই বাড়িতে আসবে। কিন্তু সাবধান, কোনো ক্রমে কোনো বিষয়ে ওনাকে উত্তেজিত করা যাবে না, তাহলে ওনাকে বাঁচাতে পারবো না। তুমি আমাকে এই কোন পরীক্ষায় ফেললে? একদিকে তুমি, অন্যদিকে আমার সাথী। আমি সাথীকে ছাড়া যে বাঁচতে পারবো না মা, সাথীকে ছাড়া বাঁচতে পারবো না মা, পারবো না। আরে প্রিয়া, তুমি? হ্যাঁ, আমি দেখছিলাম তোমার গোপন অভিসার কেমন চলছে। অভিসার? আরে এসব তুমি কি বলছো? কেন, যা সত্যি তাই বলছি, ওর সাথে গেলেই তো পারতে। তুমি আমাকে সন্দেহ করছো? নিজের চোখে যা দেখেছি তাকে তুমি অস্বীকার করতে বলো? আসলে তুমি দেখেছো সত্যি, কিন্তু বুঝতে ভুল করেছো। আর ছোট্ট একটা ভুলের জন্য তোমার আমার মাঝে দেয়াল সৃষ্টি করো না। যদি তোমার কথাই সত্যি হয়, তাহলে তোমার আমার মাঝে এতদিনে ব্যবধান সৃষ্টি হলো কেন? কেন তুমি আমার জীবন থেকে পালিয়ে বেড়াচ্ছ? তুমি জানো না, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি স্থির থাকতে পারি না। সরি প্রিয়া, রিয়েলি সরি। আমি একটা বিশেষ জরুরি কাজে আটকা পড়ে গিয়েছিলাম, আমার ইচ্ছা থাকলেও উপায় ছিল না। প্রিয়া, ভালোবাসার মাঝে যদি বিশ্বাস না থাকে, তাহলে সে ভালোবাসা মধুর হয় না। তারপরও যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবী থেকে আমি চির বিদায় নেব। না না, অমন কথা বলো না সবুজ। তোমার কিছু হলে যে আমিও বাঁচবো না, আমিও বাঁচবো না। প্রিয়া, সবুজ, আমার সবুজ।
কি হয়েছে রে মা? কি হয়েছে? এমন করছত কেন? মারে এই যে শুনছেন কি কইবা কও? সাথীর শরীরে পরিবর্তন দেখা দিচ্ছে। জামাই বাবাজিরে খবর দেওয়ার দরকার। খবর দেওয়ার আর দরকার নাই, খবর হয়ে গেছে। কি কইতে চাস তুই? আমি কই না, এলাকার লোকে সবাই কয় ছোট সাপ সাথীরে বিয়া করে নাই, রং তামাশা করছে। এই ল সিডি। বুঝলি বসির, কুরবানি আসলেই খুব লোভী। মাইয়াটারে ছোট সাহেবের পিছনে লাগাইয়া দিয়া তার সুন্দর জীবনটা নষ্ট কইরা দিল। ঠিকই কইছো চাচা, শুনলাম মাইয়াটার পেটও নাকি বাচ্চা। আইছে শক্কত দারোয়ানের মাইয়া হইয়া ছোট সাহেবরে পড়াইয়া পড়াইয়া রানী হইতে চাইছিল। ছোট সাহেব কম না, ফুলে মধু খাইয়া ফুরুত করে উড়ে গেছে। মৌচাকে খাঁটি মধু জমছে, মধু ছাড়াইব কেমনে? নির্লজ্জ বেহায়া বেসরম মানুষের সামনে মুখ দেয় কেমনি? আমি হলে তো লজ্জায় কচু গাছের লগে ফাঁসি দিয়ে মরতাম। তুমি কও আমি কেমন করে ধৈর্য ধরু মালেয়া? সাথীর লাগা লজ্জায় ঘৃণায় ঘরে বাইরে আমি কারো কাছে মুখ দেখাতে পারতেছি না। তুই কও কও মালেয়া, ওখানে আমি কি করুম? কও। মরণ ছাড়া আমার যখন কোনো গতি নাই আলেয়া, এই মায়ের লাগা মরণ ছাড়া আমার আর কোনো গতি নাই, আমার আর কোনো গতি নাই। আমি কইছিলাম কি আপনি একবার শহরে যান, জামাই বাবাজিরে বুঝাই শুনাই যেমন কইরা পারেন লই আহেন। না না আলিয়া, যেখানে ছোট সাহেব যায় না সেটা আমার মায়ের এত বড় সর্বনাশ করছে, তার কাছে যাওয়া মানে চরম অপমানিত হয়ে ফিরে আসা।
তাইলে আমার সাথীর মরণ ছাড়া আর কোনো গতি নাই। সাথী, সাথী রে, আমার সাথীর এখন কি আমি কই না, এলাকার লোকে সবাই কয় ছোট সাহেব সাথীরে বিয়া করে নাই, লং তামাশা করছে। বড় সাহেব কম না, ফুলের মধু খাইয়া ফুরুত করে উড়ে গেছে। আমি তো লজ্জায় কচু গাছের লগে ফাঁসি দিয়ে মরতাম। মরণ ছাড়া আমার যখন কোনো গতি নাই আলেয়া। না না না, দাদু, আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। সাথী, সাথী, গেল কই মেয়েরা? হ্যাঁ, আলিয়া, কি হয়েছে? মা, বাবা, এই চিঠিখানা যখন তোমরা পড়বে তখন আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে। জানি তোমরা কষ্ট পাবে, কিন্তু এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য আমি অজানার পথে পা বাড়িয়েছি। জানি না আমার গন্তব্য কত দূর। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও। এটি তোমাদের হতভাগিনী মেয়ে সাথী। সাথী! সবুজ রে হারাইয়া আমি তরে লইয়া বাঁচতে চাইছিলাম রে মা, তুই তুই আমাকে ছেড়ে চলে গেলি। আমি আমি আর কারে লইয়া বাঁচব রে মা, কে লইয়া বাঁচব রে মা, কারে লইয়া বাঁচব। শহরে নতুন এসে বুঝি? কোথায় যাবে দেখি? বাড়ি নম্বর 8/10, রোড নম্বর 20, বরানি, ঢাকা। চলো আমার গাড়িতে চলো, আগে নামিয়ে দেবো। সে আপনার দয়া। চলো। অমর, দাঁড়া। আজকাল তোর কি হয়েছে বলতো? অফিসে যাস না, সারাক্ষণ মনমরা হয়ে থাকিস। আমার কি হয়েছে জানি না, তবে এইটুকু জানি আমার কোনো কিছু ভালো লাগে না। আমি তোকে বিয়ে করাবো, বউ ঘরে এলে সব ঠিক হয়ে যাবে। না মা, ঝড় সৃষ্টি হলে যেভাবে সূর্যের হাসি আড়াল হয়ে যায়, খেলতে নেমে খেলোয়াড় হোঁচট খেলে যেভাবে তার খেলোয়াড়ি জীবনটা নষ্ট হয়ে যায়, তেমনি আমারও জীবনটা অস্থির, বেসামাল। সংসার নাটকে অভিনয় করতে আমি অক্ষম মা, অক্ষম অক্ষম। আপা, আমি বলছিলাম কি, অমর বাবাজি একটু মানসিক ভাবে ঠিক হয়নি, তারপর শুভ দিনক্ষণ দেখে প্রিয়া মামনির সাথে বিয়ে দেওয়া যাবে। আসেন আসেন আসেন, ওই যে বেগম সাহেবা।
কে তুমি? আমি সাথী, আপনার পুত্রবধূ। পুত্রবধূ? সামান্য একটা দারোয়ানের মেয়ে হয়ে এই চৌধুরী বাড়ি পুত্রবধূ আমার দাবি নিয়ে এসেছো? তোমার সাহস তো কম নয়। আরে পুত্রবধূ তো দূরের কথা, তোমার মতো মেয়ে আমার বাড়ির ঝিচাকারী হবার যোগ্যতাও নেই। মা গো, আপনি আমাকে দয়া করুন, আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিন মা। মা? আমি তোর কিসের মা? কোন ছোট জাতের মেয়ের মুখে মা ডাক শোনার মতো ধৈর্য আমার নেই। আমি জানতে চাই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি কি না। এই বাড়ি আমার স্বর্গ, স্বামী আমার মাথার তাজ। এমন মহারত্ন ফেলে কোন স্ত্রী তার স্বামীর ঘর ছেড়ে যেতে পারে না, আমিও যাব না। আপা, আজকাল ছোট ঘরের মেয়েরা বিয়ের নাটক সাজিয়ে ব্ল্যাকমেল করতে বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ, আমার সন্দেহ হয় ওকে পুলিশে দেওয়া উচিত। না, মিথ্যে কথা। কোন সতী নারী বিয়ে নিয়ে নাটক করতে পারে না। নাটক তো তারাই করে, আপনার মতো মুখোশধারী ভদ্রলোকেরা। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! আমাকে যত খুশি মারুন, তারপর আমি চিৎকার করে বলবো, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে সকলের সামনে অমরের সাথে আমার বিয়ে হয়েছে। অমর, অমর আমার স্বামী। চুপ, একদম চুপ। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যাবি না পুলিশ ডাকবো? মা! দাও অমর, মায়ের কথা আমার দোষ নেই। ভেতরে যাও, যাও বলছি। কোনো বিষয়ে ওনাকে উত্তেজিত যাবেন। ওগো, তুমি জানি দাও আমি যে তোমার বিবাহিত স্ত্রী। চুপ করে আছো কেন? বলো, বলো। তুমি যদি নীরব থাকো তাহলে যে আমার কোনো গতি থাকবে না, থাকবে না। তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো, যেদিন আমাকে পাবার জন্য তুমি নিজেকে নিজে শেষ করে দিতে চেয়েছিলে? তুমি না বলেছিলে আমার জন্য তুমি হাসি মুখে মরতে পারো? তাহলে কি আমি ধরে নেব এই সবই ছিল তোমার ছলনা, প্রতারণা? মিথ্যে ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো কেন? বলো কেন, কেন, কেন? ওগো, এমন কি দোষ আমি করেছি যার জন্য তুমি আমাকে ভুলে গেছো? তুমি কি জানো তোমার ভালোবাসার সন্তান আমার পেটে, তারপরও তুমি চুপ থাকবে? হে আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব, কি করব, কি করব? এখন আমার কি হবে, কি হবে? তুমি বলে দাও এখন আমার কি হবে, কি হবে? বলে দাও, বলে দাও। মা, মা গো, তুমি তোমার কসম ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও মা। তুই আমার অমরকে স্পর্শ করবি না, তোর জন্য আজ আমার অমর মরতে বসেছে। তোর সন্তানের কসম লাগে, তারপরও যদি তুই এখান থেকে না যাস তাহলে তাহলে তুই অমরের মরা মুখ দেখবি। আপনি মা হয়ে আপনার সন্তানের মরা মুখ দেখে সহ্য করতে পারবেন? আমি তার স্ত্রী, তাই স্বামীর মরা মুখ দেখার আগে আমার জন্য মরণ হয়।
চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলে যাই। আমি যদি অমরের সত্যিকারের বিবাহিত স্ত্রী হয়ে থাকি, তাহলে তাহলে আমার পেটের সন্তান একদিন না একদিন আমার সমস্ত অধিকার আদায় করে নেবে, আদায় করে নেবে। ওই শালী, তোর এই পেটের বাচ্চা নিয়ে চৌধুরী বাড়ির অধিকার আদায় করবি? আমি তোর এই বাচ্চাটাকে ফ্রাস করে দেবো। ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা। আমি তোরে এমন ইঞ্জেকশন দিব, কেউ তোরে বাঁচাতে পারবো না, কেউ পারবো না। আমি আপনার পায়ে পড়ি, আমার অনিষ্ট করবেন না, আমাকে যেতে দিন, যেতে দিন, আমাকে যেতে দিন। ওঠ ওঠ, তোর অধিকার। তোর ছেলেকে ধর। আপনি আমার সন্তান নষ্ট করবেন না। গাড়ি থামাও। ও মাই গড, বেঁচে আছে। ড্রাইভার, কুইকোকে গাড়িতে তোলো। জি স্যার। হ্যাঁ, ধরো। যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই চালার প্রাণে সহে না। বলেছিলি তুই যে আমার, আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। পোড়া মনে তোরই কথা বারে বারে বেঁচে ওঠে, পোড়া মনে তোরই কথা বারে বারে বেঁচে ওঠে। তাই তো কি আর ভোলা হলো না রে, এই জ্বালার প্রাণে সহে না। যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না।
জ্বালার প্রাণে সহিন। আরে মা, ওই আকরাম শুয়োরের বাচ্চা শুধু তোমার জীবনই নয়, আমার জীবনটাও শেষ করে দিয়েছে। তুমি সেই শয়তানের শিকার বাবা। আরে মা, আজ থেকে অনেক বছর আগে আমি ছিলাম এই এলাকার একজন সৎ পুলিশ অফিসার। তারপর একদিন তারা চুপ করে আসোস কেন? কে থানায় রিপোর্ট করে আমার কোটি টাকার মাল ধরাই দিছে? কইছি ভাই, কইতে আছি আপনি মহল্লা উৎপাত করেন দেখা রূপার মায় ওসিরে কইয়া দিছে। রূপার মায় ওসিরে কইয়া দিছে? তোর কথায় পুলিশ আমার কোটি টাকার মাল খাইছে? তোর মতো তোর পাখা গজাইছে? আমারে কুসা মাইরা কইলে আর দিছ? আমি তোরে পাটা পোতায় পিসা সুটকি মতো এই দেখি কি হয়েছে? বাবা, কালাজি যেমন মাইয়ারে মাইরা ফেলাইছে। বাবা, তুমি আর বিচার করো বাবা, বিচার করো। শোনো, আমি তোমাকে নয়, আমি আমার মাকে কথা দিচ্ছি, আজিজকে আমি এমন শাস্তি দেব যা দেখে এদেশের আর কোন আজিজ মেয়েদের দিকে তাকাতেও সাহস না পায়। এখন কি হবে? এখন কি হবে? তুই একটা বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিস। এখন এখন থানা পুলিশ সামাল দেবে কে? ভাইজান, রাগে আমার মাথা ঠিক আছিল না, তাই আচ্ছা ঠিক আছে, তুই কয়েকদিন বাইরে সরে থাক, সাবধানে থাকিস। আমি দেখছি কি করা যায়। জি ভাইজান। তুই আমাকে বাগান বাড়িতে ঢুকছস, আমি তোর এই হানির খবর দেব। ওদের অস্ত্র ফেলে দিতে বল, ওদের অস্ত্র ফেলে দিতে বল। ওই অস্ত্র ফেলে দে। কথা বল ভাই, আমার কথা বল। আমি তোর জন্য তদবির করার সুযোগও পেলাম না, শেষ করে দিল। ওসি আজম, তুই আমার ভাইকে কেড়ে নিয়েছিস, আমি তোর জীবন কেড়ে নেব, আমি তোর জীবন কেড়ে নেব। চল বাবা। আর খাড়া কে তোমরা? কে যাও? আমার ভাইয়ের লাশের বদলে এখানে দুটো লাশ। লাশ দুটো কার দেখবি? দেখবি? দেখা। চিৎকার করবি না, আমি চাইলে শেষ করে দিতে পারি, কিন্তু তা আমি করবো না। তোকে বাঁচিয়ে রাখ, কারণ তোকে মেরে ফেললে তোর বউ বাচ্চার জন্য শোক পালন করবে কে? ওর বাঁধন খুলে দে, ও বাচ্চা নিয়ে কান্নাকাটি করার সুযোগ করে দে। চল।
আমার জীবনটা তছনছ হয়ে গেল রে মা, তছনছ হয়ে গেল। কেঁদো না বাবা, কান্না মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু প্রতি হিংসার জন্ম দেয় না। তুই ঠিকই বলেছিস, তোরা এতদিন আমি বুকের মাঝে ধরে রেখেছিলাম, সেই যন্ত্ররাজ মহাশক্তিতে রূপান্তর করার পথ আমি খুঁজে পেয়েছি মা, খুঁজে পেয়েছি। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ সাথী, আমি তোর চোখে যে প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি, সেই আগুনকে আমি তোর ভেতরে দ্বিগুণ তেজে জ্বালিয়ে দিতে চাই। বাবা, যারা তোর স্বামীকে কেড়ে নিয়েছে, যারা তোকে সন্তানের মা ডাক শুনতে দেয়নি, সেই নরপিশাচদের বিরুদ্ধে তোকে রুখে দাঁড়াতে হবে। তা কি করে সম্ভব? অসম্ভব বলে মানুষের জীবনে কিছু নেই রে সাথী। আমি তোকে এমন শিক্ষায় গড়ে তুলবো যে তোর আঘাত হবে ইস্পাতের মতো ধারালো, লৌহের মতো কঠিন। বাবা, শুধু তাই নয় মা, তোর কঠিন আঘাতে ওই নরপশু শয়তানের দল মরণ যন্ত্রণায় ছটফট করবে আর বলবে, কে এই বাংলার মেয়ে? এইভাবে, এইভাবে। সাব্বাস মা, আজ তোর ট্রেনিং পাকা হয়ে গেছে। ইয়েস, চল মা চল। হ্যাঁ, কেমন যেন আমার দম আটকে আসে। কি বলছো প্রিয়া? বাপ ভাই হলো পৃথিবীর সমস্ত মেয়েদের নিরাপদ আশ্রয়, আর তুমি? সবুজ, আমার বাপ ভাই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলেই তুমি একথা বলছো। মানে? মানে খুব সহজ, আমার বাপ ভাই চক্রান্ত করে সাথীকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, ওরা আমাকে অমর ভাইয়ের সাথে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। বলো কি? হ্যাঁ সবুজ, আমি আর দেরি করে তোমাকে হারাতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার ঘরে তুলে নাও। প্রিয়া, একটু সবুর করো লক্ষ্মীটি, তোমার আমার বিয়ের সানাই খুব তাড়াতাড়ি বাজবে। সবুজ, সবুজ। প্রিয়া, প্রিয়া। ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা। ডাইয়া কামড় দিলে মানুষ বাঁচে না বাবা, তুমিও বাঁচবা না। কি বলতে চাস তুই? তোমার মাইয়া সামান্য একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে পিরিত পিরিত খেলতেছে। এখন আমাকে আমও যাইবো, ছালাও যাইবো। এখন কি হবো বাবা? আমাদের কিছুই হবে না। ওই ড্রাইভারের বাচ্চা আমার সারা জীবনের সাধনার ফল গ্রাস করবে, আর আমি আঙুল চুষবো? তা হতে পারে না। আমি ওই হারাম জাদাকে একবার দেখতে চাই। ছোট লোকের বাচ্চা, হাত ছাড়। ছেঁড়া খাতা শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখিস?
বাবা চুপ কর। আমার ভাবতে অবাক লাগে, তুই আমার মেয়ে হয়ে রাস্তার একটা ভিখারির ছেলের সাথে চলাফেরা করিস। থামুন, ভদ্রভাবে কথা বলুন। আপনি প্রিয়ার বাবা বলে অনেক কথা বলেছেন, আর আমি তা সহ্য করেছি। আর একটা বাজে কথা বলবেন না। এই, তোর মতো ছোট লোকের কাছে আমাকে না বাবা কথা বলা শিখতে হবে। এই, ওকে সাইজ কর। আমি যাব না। হারাম জাদাকে আগুনে পুড়িয়ে মেরে ফেল। কে তুমি বোন? আমার পরিচয় আমি নিজেও জানি না, তবে এটুকু জানি আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। চলি। আমি সব আমার সবুজকে মেরে ফেলেছে, আমার সবুজকে মেরে ফেলেছে। প্রিয়া, থাম, তুই আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। কেন থামবো? তুমি আমার সবুজকে পুড়িয়ে মেরে ফেলেছো, আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? কেন কেন? আমি যা করেছি তা তোর মঙ্গলের জন্য করেছি। মঙ্গল? যে বাপ তার সন্তানের পবিত্র ভালোবাসাকে নিষ্ঠুর কষায়ের মতো জবাই করতে পারে, সে কিনা করেছে আমার মঙ্গল? আরে তুমি তো মানুষ নও, তুমি একটা অমানুষ, জানোয়ার। প্রিয়া, আমি তোকে কি করবে? মেরে ফেলবে? হ্যাঁ, তাই করো। হ্যাঁ, মান সম্মান বাঁচাতে হলে, দরকার হলে আমি তাই করবো। হ্যাঁ। মেরে ফেলো, তাই করো। তবু তোমার মতো একজন জঘন্য মানুষকে বাপ বলে পরিচয় দেবার হাত থেকে বেঁচে যাব। তুই আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আরে সীমা তো ছাড়িয়ে গেছে তুমি। মানুষকে তুমি কুকুর বিড়ালের মতো খুন করো, তুমি একটা খুনি। আমি পুলিশকে সব জানিয়ে দেবো। সেই সুযোগ তুই পাবি না। হ্যাঁ, আজ থেকে তুই এই ঘরে বন্দি, আর ঘর থেকে বেরোতে পারবি না। বাস বাস। হ্যাঁ। দরজা খোলো, দরজা খোলো বলছে। আমাকে যেতে দাও, দরজা খুলে দাও। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আমি সুখী, এতেই আমি সুখী, অনেক সুখী। আমার শেষ পর্যন্ত তুই নিশার রাজ্যে ডুবে গেছি মা। নেশার রাজ্যে ডুবে গেছি মা, সত্যি আমার নেশা। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব।
গাড়ি চালাও, পিছনে পুলিশ। চালাও। বেরো গেল, চালাও। কাফিলায় পড়ো। আরে মেয়ে জোর চালা, আগে যেতেছে। জোর যাও, মেরে দিয়ে যাবা, যাও। Don't move. Arrest them. Yes, sir. Oh my God. Officer, sir. এই ট্রাক থানা নিয়ে চলো। ওকে স্যার। চল। তোমার এত বড় সাহস, আমার ট্রাক বোঝাই মাল থানায় নিয়ে এসেছো, আবার অন্যায় ভাবে আমার লোকজনের গায়ে হাত তুলছো। স্যার, প্লিজ যাও, ট্রাকের কাছে যাও। ইন্সপেক্টর, আমার উপর প্রতিশোধ দেওয়ার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো। তোমার মতো ক্রিমিনাল মুখোশধারী শয়তানের গায়ে হাত তোলা পুলিশের দায়িত্ব, কর্তব্য। এক্ষুনি তোমাকে 14 শিখের ভিতর ঢুকে দিতে পারি। ধীরে ইন্সপেক্টর, ধীরে। আমাকে হাজতে ঢোকাবার মতো কোনো প্রমাণ তোমার কাছে নেই? হ্যাঁ, প্রমাণ আছে, চলো আমার সঙ্গে। এই হচ্ছে আপনার প্রমাণ। শিকদার, ট্রাক থেকে মালগুলো নামিয়ে নিয়ে এসো, যাও। ওকে স্যার। কুইক। কিছুই নেই স্যার। হোয়াট? ও নো। কি হলো ডিবি ইন্সপেক্টর? কোথায় তোমার প্রমাণ? শোনো ইন্সপেক্টর, তুমি যে স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের হেডমাস্টার। তুমি যেভাবে আমাকে অপমান করেছো, আমি ইচ্ছা করলে তোমার চাকরি খেয়ে ফেলতে পারি। মাইন্ড ইট। ভবিষ্যতে আমার পিছনে লাগবার চেষ্টা করো না। হাবিলদার, তোমার তেলেশপতির জবাব নেই। আমি তোমার উপর ভীষণ খুশি। তোমার শিপমেন্টের খবর কি? আজকের মধ্যেই আমার সব মাল খালাস হয়ে যাবে। শুনে খুশি হলাম। আমাদেরকে ধরে এনেছো কেন? আমাদেরকে ছেড়ে দাও, নইলে আমরা চিৎকার করবো। চিৎকার করবি? তোর চিৎকার এখনই আমি চিরদিনের মতো বন্ধ করে দিচ্ছি। আমাকে বাঁচতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না।
না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। এই, তোরা তন্ন তন্ন করে খুঁজে বের কর কে এই বাংলার মেয়ে। বাংলার মেয়ে, বাংলার মেয়ে। আপনি চাইলে আমি আপনাকে লিফট দিতে পারি। জি, হ্যাঁ আসুন, আমি আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে। আপনি একজন মেয়ে মানুষের পেছনে বসে যাচ্ছেন, আপনার স্ত্রী দেখলে রাগ করবে না? স্ত্রী থাকলে তো রাগ করবে। কেন? আপনি এই বয়সে বিয়ে করেননি? করেছিলাম, কিন্তু তাকে ধরে রাখতে পারিনি। কেন? অসুস্থ মায়ের শর্ত পালন করতে গিয়ে। আপনার স্ত্রীকে কোনোদিন খুঁজেও দেখেননি? আমার দুর্ভাগ্য, তাকে অনেক খুঁজেও আমি পাইনি। এই যে আপনার বাড়ি এসে গেছে। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। কে এই মেয়ে, যাকে আমি চিনি না? সে আমার বাড়ি চিনলো কেমন করে? কিরে, এক কাপ চা দিতে এত দেরি? জলদি দে। একটার পর একটা নির্বিচারে মানুষ খুন করে চাষা রাজত্ব কায়েম করছে, অথচ পুলিশ নির্বিকার। স্যার, তাকে ধরার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। চেষ্টার কথা আমাকে বলতে পারো, কিন্তু যেখানে বাংলার মেয়েকে নিয়ে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে উপর মহলের জেরার মুখে চেষ্টার কথা বললে কি পার পেয়ে যাবো? নো, নেভার। স্যার, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি যে কোনো মূল্যে বাংলার মেয়েকে গ্রেপ্তার করবই। সে বিশ্বাস তোমার উপর আছে এবং থাকবে। দোয়া করবেন স্যার। ওকে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। স্যার,
ডাইয়ারে ডা। বাবা, বাংলার মাইয়া যেভাবে আমাদের লোকজন মারতাছে, অন যদি তোমারে আর আমারে মারতে আসে? সে ভয় আমারও আছে। তার আগে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব। আমরা পালিয়ে যাব? হ্যাঁ গুলজার, যাবার আগে চৌধুরী স্থাবর অস্থাবর সব সম্পত্তি ব্যাংক ঋণের দায়ে নিলামের ব্যবস্থা করে ফেলেছি। বাবা, তলে তলে তুমি এত দূর চলে গেছো? আমি আগে থেকেই প্ল্যান মাফিক সব কাজ করে রেখেছি। নিলামের সব সম্পত্তি কিনে উচিত মূল্যে বিক্রি করব। ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা। বাবা, তোমার শয়তানি চালে যে একবার পড়ে, সে আর বাঁচতে পারে না। বাবা, আয় মা আয়। তোকে এত মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? একটা দুঃসংবাদ আছে বাবা। কিসের দুঃসংবাদ? পত্রিকায় বেরিয়েছে চৌধুরী ভিলার স্থাবর অস্থাবর সব সম্পত্তি 3 কোটি টাকার ব্যাংক ঋণের দায়ে নিলামে উঠেছে। কই দেখি। আমি নিশ্চিত একার শয়তান অক্রমের। এখন কি হবে বাবা? হাল ছেড়ে দিলে চলবে না মা। এই সংসারে তো স্বামীর সংসার। ওদের সবচেয়ে বিপদের দিনে তোকে এগিয়ে যেতে হবে। বাবা, যেখানে 7 দিনের আলটিমেটাম দিয়েছে সেখানে টাকার কাজ কি শক্তি দিয়ে করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তোকে বুঝতে হবে, আকরাম চাল করে চৌধুরীর সম্পত্তি কেনার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছে। এখন তোর দায়িত্ব হবে মা, আকরামের সেই টাকার ব্রিফকেস খুঁজে বের করা। কে তুমি? তুই যাকে খুঁজছিস সেই বাংলার মেয়ে আমি। ইচ্ছে করলে তোকে আমি মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না, কারণ টাকাটা আমার প্রয়োজন। দে, টাকাগুলো দিয়ে দে। কালকের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আমাদেরকে রাস্তায় নামতে হবে। কেন মা? তোমার গুণধর বোন জামাই আছে না? তাকে বিশ্বাস করে সব দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলে। সে থাকতে রাস্তায় নামবে কেন? অমর, অমর, তুই সবকিছু জানার পরও আমাকে খোঁচা মেরে কথা বলছিস। খোঁচা নয় মা, এ হলো অভিশাপ। অভিশাপ? নয়তো কি? একটা সহজ সরল মেয়ের স্বামীর সংসার কেড়ে নিয়েছো, তার অভিশাপ লাগতে পারে না? পারে অমর, পারে। অমর, অমর, তুই সাথীকে খুঁজে আন বাবা। সুখের দিনে নাই হোক, দুঃখের দিনে অন্তত আমি সাথীকে বরণ করে নিতে পারবো। তুমি? আপনাদের দুর্দিনে সাহায্য করতে এসেছি। এখানে 3 কোটি টাকা আছে, আপনাদের বিপদ মোকাবেলার জন্য যথেষ্ট। নিন। আসি। দাঁড়াও মা। তুমি কে মা? আমার এত বড় উপকার করছো। তুমি মানুষ নও মা, তুমি ফেরেশতা। আমাকে তোমার পায়ের ধুলো নিতে দাও। ছি মা, মা কি কোনোদিন সন্তানের পায়ের ধুলো নিতে পারে? তাহলে যে আমি মহা পাপী হব। অমর, অমর, তুই ওকে চিনিস? ওর সাথে একদিন পথে দেখা, তবে ওর পরিচয় জানতেই হবে। স্যার, আমি বাংলার মেয়ের খোঁজ পেয়েছি, আপনি তাড়াতাড়ি আসুন। নিশ্চয়ই পুলিশের ইনফরমার। সাথে বাবা, বাবা। সাথে তুই এখান থেকে চলে যা। কিন্তু কেন বাবা? কোনো কথা নয়, চলে যা। যা বলছি। ঠিক আছে। এখানে আমারও থাকা ঠিক হবে না, ঠিক হবে না।
কিছু নেই, আমি পুলিশের লোক। আমি এই বাড়ি সার্চ করব। কেন? আমি খবর পেয়েছি বাংলার মেয়ে এই বাড়িতে আছে। হ্যাঁ? ভাইয়া, তুমি না খেলে যে আমারও খাওয়া হবে না। তোমাকে ছাড়া আমি কি একদিনও খেয়েছি? তুমি খাইয়ে না দিলে আমার যে পেটে ভাত হজম হয় না ভাইয়া। সাথী, সাথী, বল আবার। তার মানে সাথী বাংলার মেয়ে। সাথী, সাথী দাঁড়া বলছি, দাঁড়া বলছি। সাথী দাঁড়া বলছি, আমার কথা শোন। সাথী তাহলে বাংলার মেয়ে? বলিস কি? সেই সাথী বাংলার মেয়ে? হ্যাঁ বাবা, ইন্সপেক্টর সবুজ সময় মতো না আইলে এতক্ষণ আমার লাশ পাইতা। বাংলার মেয়ে, আমি তোকে এমন শাস্তি দেব, তোর শত টুকরা লাশ আমি কুত্তা দিয়ে খাওয়াবো। গুলজার, নাসিমা, অমর আর নেজমকে তুলে নিয়ে আয়। শুধু তাই না বস, সাথীর বাবা মাও বাইচে আছে। যদি আদেশ করেন তো তুলে নিয়ে আসি। তুই ঠিক বলেছিস। যা যা, আমার সামনে থেকে ওদের তুলে নিয়ে আয়। বাবা, বাবা, বাংলা মেয়ে সাথী, তোমার পালক বাবা আজম, স্বামী শাশুড়ি এবং তোমার বাবা ও মা আমাদের হাতে বন্দী। তাদেরকে যদি বাঁচাতে চাও তাহলে আমাদের বাগান বাড়িতে চলে এসো। ইতি আকরাম খান। আকরাম! এসে গেছি আপা, আর কোনো চিন্তা নেই। অসংখ্য জানোয়ার, সারা জীবন আমার খেয়ে আমার পরে আমার সাথে তুই এত বড় বেইমানি করলি। ছি আপা, ছি, আসতে বলো। সবাই শুনলে আমার মান জাত কুল সব চলে যাবে তো। অমানুষের আবার জাত? এই বেঈমানের বাচ্চা, একবার যদি হাতের বাঁধনটা খুলতে পারতাম তাহলে তোর বুকের ভেতর হাত ঢুকিয়ে কলিজাটা বের করে আনতাম। ডাইয়ার কামড়ে মানুষ বাঁচে না। তুমি ভাইজান আমার বাবারে খুন করবা, আমি তোমারে ছাড়ুম না। এই! তুই আমার ছেলের গায়ে হাত তুলবি না। হ্যাঁ? কেন খালামুনি, খুব মায়া লাগি বুঝি? ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা, ডাইয়ারে ডা। ডাইয়া কামড় দিলে মানুষ বাঁচে না। তোমরাও কেউ আমার হাত থেকে বাঁচতে পারবা না। এই! বাঁচো! আপা, তোমার পুত্রবধূ বাংলার মেয়ে সাথী আমার সব আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমিও তোমাদের সব কিছু উল্টা পাল্টা করে দিয়েছি।
তবে তোমাদেরকে বাঁচায় রাখতে পারি একটা শর্তে, যদি তুমি এই দলিলে সই করে দাও, কারণ সব সম্পত্তির মালিক তুমি। দলিলে সই করব? কখনো না, আমি তোর গালে জুতো মারবো। ওই নাসিমা বেগম, তোর সম্পত্তির জন্য আমি নিজ হাতে তোর স্বামীকে খুন করেছিলাম। তুই দলিলে সই না করলে তোর চোখের সামনে তোর সন্তান খুন হবে। দলিলে সই কর। না, আমি মরে যাবো, তবে তোর মতো জানোয়ারের কথা দলিলে সই করব না। সই করবি না? গুলজার, অমরকে শেষ করে দে। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না। মা, ওরা আমাকে যত খুশি মারুক, তবু তুমি দলিলে সই করো না মা, সই করো না। বলির মঞ্চে দাঁড়ায় বলছিস সবাই হবি না, তা কি হয়? আমার ছেলেকে আর মেরো না, আমি করবো। এই হাত খুলে দে। চলো চলো। অস্ত্র হারা দে। যাইয়া কামড় দিলে মানুষ বাঁচে না, তুমিও বাঁচবা না ভাইজান। বাংলা রে। কামড়ে মানুষ বাঁচে, আমি বাঁচতে পারলাম না।
শান্তিতে মরতে পারলাম। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে রে মা, তাই হয়েছে। স্যার, অফিসার, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে, সবাইকে গ্রেপ্তার করো, কুইক। সাথী, বোন আমার, ভাইয়া ভাইয়া সাথী, সাথী, ভাইয়া বোন আমার। নিয়তির কি পরিহাস! দীর্ঘ 20 বছর পর তোকে কাছে পেয়েও প্রাণ ভরে আদর করতে পারলাম না। আমি তোর ভাই, এটা সত্যি। সবুজ, কিন্তু এই সমাজের কাছে আমার পরিচয়, আমি আইনের সেবক। আইনের কাছে আপনজন পর হয়ে যান। সবুজ, আমাকে সবুজ। বাবা, মা, আমি তোমাদের হতভাগ্য সন্তান সবুজ। আজ নিজের হাতে নিজের বোনকে হাতকড়া পরাতে হচ্ছে, কারণ আমি যে আইনের কাছে বন্দী। চল সাথী। বাংলার মেয়ে সাথী আইনকে নিজের হাতে তুলে নিয়ে মানুষ খুন করেছে, কিন্তু সে যাদের খুন করেছে তারা সমাজের ঘৃণ্য সন্ত্রাসী, কালোবাজারি, দেশদ্রোহী, চাঁদাবাজদের খুন করে সমাজকে সন্ত্রাস মুক্ত করেছে। বিধায় এই আদালত মৃত্যুদণ্ডের পরিবর্তে সাথীকে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। মারে, তুই আমার ঘরের লক্ষ্মী। তোকে আমি না চিনে অন্যায় করেছিলাম। আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, ক্ষমা করে দে। মা, ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগী করবেন না। আমি অতীতকে ভুলে গেছি। আপনি আমাকে দোয়া করুন। বাবা, মা, ভাইয়া আসেনি? ভাইয়া কোথায়? তোর ভাইয়া জরুরি কামে অফিসে গেছে। এসো বৌমা, এসো। আমার তুমি আমাকে ক্ষমা করো সাথী, তোমার প্রতি আমি অনেক অন্যায় করেছি। ওগো না, তুমি আমার স্বামী। ক্ষমা চেয়ে তুমি আমাকে অপরাধী করো না। সাথী,